বাস্তবতা হলো গত ১ বছরে এই সরকারের যে কাজ মানুষের চোখে ধরা দিয়েছে তা হলো হত্যা, ধর্ষণ, নিপীড়ন আর মব দিয়ে বিরোধী শক্তিকে নিঃশেষ করার চেষ্টা। ঋণের দায়ে ৪ জনের মৃত্যু, আবার তাদেরই দাফনের খরচ জোগাতে আরো ১,০০০-এর বেশি মানুষ নতুন ঋণ নিয়েছে। এটাই দেশের চিত্র। সরকারের উপদেষ্টা বদল কি কোনো পার্থক্য আনবে আপনার মনে হয়? আমার মনে হয় না। নির্বাচনের আগে এই ধরনের রদবদল করে সাময়িক ইমেজ ঠিক করা যেতে পারে, কিন্তু মানুষের আস্থা ফেরানো অসম্ভব। কে হতে পারে নতুন উপদেষ্টা? নতুন দালাল কে হতে পারে? কারণ সবাই তো আসলে দালাল বলে খ্যাত হয়েছে সব জায়গায়। আপনি যেখানে দেশে বিদেশে যেখানেই যাচ্ছে সেখানেই দালাল 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 বলে চিৎকার করছে মানুষ। বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করে উপদেষ্টা পরিষদে রদবদলের আলোচনা জোরালো হয়েছে। নতুন করে নাম আসছে, কারো দায়িত্ব বদল হবে বা কারো চেয়ার নড়বড়ে হয়ে পড়েছে, এসব কথা এখন আপনি চায়ের দোকানেও শুনবেন। সব জায়গায় এসব আলোচনা চলছে। সরকার বলছে এটি প্রয়োজনীয়, নির্বাচন সামনে, কাজের গতি বাড়াতে হবে, ইমেজ ঠিক করতে হবে, সব নানা হ্যান-ত্যান। কিন্তু প্রশ্ন হলো, এই রদবদল কি আসলেই কোনো কাজে আসবে, নাকি এটি শুধু একটি কৌশল, ভাঙা ঘড়িতে নতুন কাঁটা বসানোর মতো? মানে ঘড়িটা ভেঙে গেছে, এখন জাস্ট কাঁটা বদলাই দিচ্ছে। বাস্তবতা হলো গত ১ বছরে এই সরকারের যে কাজ মানুষের চোখে ধরা দিয়েছে তা হলো হত্যা, ধর্ষণ, নিপীড়ন আর মব দিয়ে বিরোধী শক্তিকে নিঃশেষ করার চেষ্টা। এর বাইরে অর্থনীতি, সামাজিক কিংবা রাজনীতির কোনো খাতে দৃশ্যমান কোনো অগ্রগতি আপনি দেখেছেন? আমি দেখতে পাইনি, কিন্তু আসলে নেই বলতে গেলে। মানুষ চারদিকে যে হতাশা দেখছে তা কেবল রাজনৈতিক নয়, অর্থনৈতিক দিক থেকে ভয়াবহ অবস্থা। ঋণের দায়ে মানুষ আত্মহত্যা করছে, আবার সেই মৃতদেহের অন্ত্যেষ্টিক্রিয়াও করতে হচ্ছে নতুন ঋণ নিয়ে। খবরের কাগজ খুললেই দেখা যাচ্ছে শত শত মানুষ এভাবে ঋণের ফাঁদে পড়ে মৃত্যুর মধ্যেও মুক্তি পাচ্ছে না। ঋণের দায়ে ৪ জনের মৃত্যু, আবার তাদেরই দাফনের খরচ জোগাতে আরো ১,০০০-এর বেশি মানুষ নতুন ঋণ নিয়েছে। এটাই দেশের চিত্র। একজন মানুষ জন্ম নিচ্ছে ঋণের দায় নিয়ে, সারাটা জীবন ঋণের চাপে হাহাকার করছে এবং শেষে মৃত্যুর পরেও ঋণের পাহাড় রেখে যাচ্ছে। বাংলাদেশে ঋণ সংস্কৃতি করেছে কে? শুরুটা করেছে কে? ডক্টর ইউনূস। সমাজের এই বেদনাদায়ক অবস্থায় সরকারের উপদেষ্টা বদল কি কোনো পার্থক্য আনবে আপনার মনে হয়? আমার মনে হয় না। রাজনৈতিক দিক থেকেও সরকারের অবস্থা খুব নাজুক। উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের মধ্যে অনেকেই সরাসরি বা পরোক্ষভাবে এনসিপি নামের একটি গোষ্ঠীর সঙ্গে যুক্ত। ছাত্র উপদেষ্টারা প্রকাশ্যে দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত আছেন বলে আমরা জানি। তাদের নিরপেক্ষতা নিয়ে কোনো আস্থা নেই কারো উপর। বিএনপি থেকে শুরু করে অন্যান্য বড় রাজনৈতিক দলগুলো মনে করছে যে এই উপদেষ্টারা থাকলে নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না। যে যতই বলুক আমরা নিরপেক্ষ, বাস্তবে তা মানুষের কাছে গ্রহণযোগ্য নয়, হচ্ছে না। আর সেখানেই আসল সংকট। নির্বাচনের আগে এই ধরনের রদবদল করে সাময়িক ইমেজ ঠিক করা যেতে পারে, কিন্তু মানুষের আস্থা ফেরানো অসম্ভব। মানুষ যখন শেখ হাসিনার সময়ের সঙ্গে বর্তমান সময়ের তুলনা করে তখন তারা হতবাক হয়, তারা প্রকাশ্যে বলে। আপনি একজন রিকশাওয়ালা থেকে শুরু করে সমাজের যে কোনো স্তরের মানুষকে জিজ্ঞেস করতে পারেন, তারা সরাসরি বলবে আগেই ভালো ছিলাম। জীবনের মান, নিরাপত্তা, অর্থনীতি সবকিছু যখন ভয়াবহ অবস্থা, তারা মনে করে যে এর আগে তারা তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল তাদের জীবন, তাদের সামাজিক অবস্থা, তাদের রাজনৈতিক অবস্থা, তাদের অর্থনৈতিক অবস্থা। আজকে মানুষ বাজারে গিয়ে দেখছে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের বাইরে, হাসপাতালগুলোতে চিকিৎসা নেই, টিকা নেই, শিশুর টিকা নেই, শিক্ষা খাতে ভয়াবহ অবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দিতে পারছেন না শিক্ষকরা, কর্মসংস্থান নেই, হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ বেকার হয়েছেন। আমরা জানি যে এই কিছুদিন আগেই রিপোর্ট বেরিয়েছে ৬ লক্ষ নতুন তরুণ যারা ব্যাচেলর ডিগ্রি পাস করেছে তারা এখন বেকার, কাজের সন্ধানে দেশ ছেড়ে চলে যেতে চাইছে অনেকে। এই বাস্তবতায় সরকার কিসের সাফল্য দেখাবে বলুন? মানুষ তা আসলে খুঁজে পাচ্ছে না। আপনি পাচ্ছেন কিনা জানি না। আমাকে আপনারা বলবেন যে আমি সরকারের সমালোচনা করি, সেই জন্য হয়তো বলি যে কোনো সাফল্য দেখাতে পারছে না। আসলে তো কোনো সাফল্য নেই। সবচেয়ে বড় বিপদটা কি জানেন? সবচেয়ে বড় বিপদ হচ্ছে সরকার দেশের রাজনীতিকে ঠেলে দিচ্ছে উগ্র ধর্মান্ধ জঙ্গি গোষ্ঠীর হাতে। একদিকে বিরোধী শক্তিকে দমন করতে গিয়ে স্বাধীন চিন্তার সব জায়গা বন্ধ করে দিচ্ছে, অন্যদিকে পুরো মঞ্চ খালি করে দিচ্ছে উগ্রবাদীদের হাতে বা দখল করে নিচ্ছে তারা। এতে যারা সাময়িকভাবে ক্ষমতায় টিকে থাকতে চাইছে তারা হয়তো স্বস্তি পাচ্ছে, কিন্তু দেশ দীর্ঘমেয়াদে ভয়ঙ্কর ঝুঁকিতে পড়ছে। ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং
সাধারণ মানুষকে বিভক্ত করার জন্য সেটা সবচেয়ে সহজ অস্ত্র। এমন এক সময়ে যখন দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সব খাতেই সংকট, তখন সরকারের উপদেষ্টা বদল মানুষের কাছে কোনো গুরুত্ব বহন করে না। তাই দেখবেন আপনি এইটা নিয়ে আলোচনা হয় বটে, কে হতে পারে নতুন উপদেষ্টা, নতুন দালাল কে হতে পারে, কারণ সবাই তো আসলে দালাল বলে খ্যাত হয়েছে সব জায়গায়। আপনি যেখানে দেশে বিদেশে যেখানেই যাচ্ছে সেখানেই দালাল 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 বলে চিৎকার করছে মানুষ স্পষ্ট করে বলছে তারা দেখতে চায় এই সরকারের বিদায়। আসলে তারা নতুন উপদেষ্টা বা উপদেষ্টার রদবদল চায় না। তারা বুঝতে পেরেছে সমস্যার মূলে রয়েছে অযোগ্যতা, অদূরদর্শিতা এবং স্বেচ্ছাচারিতা। শুধু মুখ পাল্টে মানে কয়েকজন উপদেষ্টা বদল করে, দায়িত্ব বদল করে, নতুন কিছু নাম যুক্ত করে এই সমস্যার সমাধান হবে না, বরং এতে সমস্যা আরো বাড়বে। তার মানে ইউনূস কি কেবল এই উপদেষ্টা পরিষদ রদবদল করে তার সরকারের গ্রহণযোগ্যতা টিকিয়ে রাখতে পারবেন? উত্তর হচ্ছে পরিষ্কার না। কারণ গ্রহণযোগ্যতা আসে কাজ দিয়ে, আস্থা দিয়ে, ন্যায় বিচার এবং নিরাপত্তা দিয়ে, যার কোনোটাই বাংলাদেশে এই মুহূর্তে নেই। যে সরকার 1 বছরে হত্যা, ধর্ষণ, দমন পীড়ন ছাড়া আর কিছু মানুষের মনে রাখতে দেয়নি, যে সরকার মানুষের পেটে ভাত দিতে পারেনি, ঋণের বোঝা থেকে মুক্তি দিতে পারেনি, নিরাপত্তা দিতে পারেনি, সেই সরকারের শেষ রক্ষা কোনো কৌশলেই হবে না। মানুষ সব দেখে, সব বোঝে এবং মানুষ চায় মুক্তি। উপদেষ্টা পরিষদের রদবদল সে মুক্তি এনে দিতে পারবে না, এটা নিশ্চিত। এটা শেষ পর্যন্ত সরকারের বিদায়ের প্রশ্নকে আরো প্রকট করে তুলবে। কবে যাবা এই প্রশ্ন এখন সবার মুখে উচ্চারিত হচ্ছে। বঙ্গবন্ধু বলেছিলেন না পাকিস্তানিদের, কত নিছো, কবে দেবা, কবে যাবা। মানুষ এখন এই সরকারকেও বলছে কত নিছো, কবে দেবা, কবে যাবা। বঙ্গবন্ধুর দফা বলেছিলেন যে আমার 6 দফা বুঝি না, আমার দফা 3টা, কত নিছো, কবে দেবা, কবে যাবা। বাংলাদেশের মানুষ এখন মৌন হলেও এই উচ্চারণ করে যাচ্ছে। ভালো থাকুন সবাই।